হ্যালো বন্ধুরা, আমি জয়। আমার ভয়েসে নতুন নতুন গল্প শুনতে হলে কথা বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আরো অনেক সুন্দর সুন্দর গল্প তোমাদের উপহার দিতে পারবো। গল্পগুলোকে ভিডিও আকৃতিতে বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই যদি গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ভয়েস তোমাদের মন ছুঁতে পারে, তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও তোমার প্রিয় মানুষটাকে শেয়ার করতে একদম ভুলবে না। সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে গল্পটি শুনে নেওয়া যাক। ঘড়ির কাঁটায় রাত 3:40। ঘুম নেই তর্নির চোখে। ব্যালকনিতে বসে আসমানের পানে তাকিয়ে আছে, হাতে ছোট্ট ফোনকানা। এমনিতে কখনোই তর্নি ব্যালকনিতে বসে না, তার কারণ সামনের বিল্ডিংয়ে সাগর থাকে, মানে আর্থির শ্বশুর বাড়ির লোকজন। তর্নিকে দেখলেই সাগর কথা বলতে শুরু করে। তর্নিও এড়িয়ে যেতে পারে না। অর্ণব দেশে না থাকায় আর্থি এবং সিয়ামের বিয়েটা আটকে রয়েছে, সাগরের থেকে শুনেছে। মাঝে মধ্যেই দেখা যায় কিছু সময় গল্প করে, কখনো কখনো কাছে পিঠে কোথাও ঘুরতেও যায়। অথই এর পরে সাগরের হয়ে উঠেছে তর্নির বেস্ট ফ্রেন্ড। দারুণভাবে ভালো রেখেছে তর্নিকে, কখনোই মন খারাপ করে থাকতে দেয় না। মাঝে মধ্যে তর্নি ভাবে, সাগর আর তামিম না থাকলে কি হতো তার, কিভাবে বাঁচতো, কি করে সামলাতো নিজেকে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দীর্ঘশ্বাস ফেলে তর্নি। ঢের জানে অর্ণব তার সাথে কথা বলার জন্য তামিমের কাছে ওয়ালেট পাঠিয়েছে। লোকটা হয়তো এখনও মনের কোণে কোথাও একটু তর্নিকে যত্নে রেখেছে, কিন্তু তাদের মিল যে অসম্ভব। ভুল পথে আর পা বাড়াবে না তর্নি, মনে মনে কথা সাজিয়ে নেয়। অর্ণব ফের কল করলে অকপটে বলে দিবে সাজানো গোছানো কথাগুলো। তখনই কেঁপে ওঠে হাতের মুঠেই থাকা কালো রঙের ফোনখানা। তর্নি একটু চমকায়, হাত দুটো কেঁপে ওঠে, বুকের ভিতর টিপ টিপ শব্দ করছে। নিজেকে যতই স্বাভাবিক রাখার চেষ্টা করে, মনটা ততই বেসামাল হয়ে ওঠে। সময় নেয় না তর্নি, রিসিভ করে কানে ঠেকায়। ওপাশ থেকে ভেসে আসে পুরুষালী আকর্ষণীয় কণ্ঠস্বর। একটা সময় আমি তোমাকে জোর করে বিয়ে করেছিলাম, সে হিসেবে ওয়ালেট ফিরিয়ে দাও। হাসি পায় তর্নির। 29 বছরের টকবগে যুবক যদি 20-21 বছরের ছেলেদের মতো ইনম্যাচিওর বিহেভিয়ার করে, হাসি পাবে না? মুখের উপর কথাখানা বলতে ইচ্ছে করলো তর্নির, তবে বলল না। ভেবে নেয় একটা দিন না হয় একটু মজাই করা যাক লোকটার সাথে। একটু বাচ্চামো করলে কি ক্ষতি হয়ে যাবে? অবশ্যই যাবে না। ঘুম পাচ্ছে বোধ হয়। কই এতক্ষণ তো পেল না, এখন হামি আসছে। তর্নি হামি দিয়ে বলে, 10 সেকেন্ডের মতো আমার রূপের প্রশংসা করুন, তারপর ভেবে দেখছি। মায়াবতী। জবাব বোধ হয় অর্ণের জিহবার ডগায় আনা ছিল। ফের বুক কেঁপে ওঠে তর্নির। মায়াবতী, ভীষণ ছোট্ট এবং নিছক একটা শব্দ, তবুও কিছু একটা রয়েছে যা হৃদয়কে কাঁপিয়ে তুলতে সক্ষম। পূর্ব মুহূর্তেই ভেসে আসে একই কণ্ঠস্বর হতে কিছু তিক্ত বাক্য। মায়াবতী প্রশংসা নয়, তুমি আমার প্রশংসা ভেবে আকাশে ওড়ো না। ওয়ালেট তামিমের হাতে দিয়ে তোমার কাছে পাঠিয়েছিলাম কিছু বলার জন্য। কথাগুলো নিশ্চয়ই প্রেমমূলক হবে না, তবে তোমার জেনে রাখা জরুরি, কালকে ভার্সিটির শেষে আমার সাথে মিট করবে। চোয়াল শক্ত করে ফেলে তর্নি, আঁখিতে অশ্রু জমেছে। কি বলতে চাই লোকটা? বলে উঠবে না তো তর্নি, ডিভোর্স পেপার কই, দাও আমায়, জবাব দিব কোর্টে এবং বিয়ে করবে নিধিকে। তর্নি সহ্য করতে পারবে না আঘাতমূলক বাক্যগুলো, মেনে নিতে পারবে সব। সই না করে আলমারির খুব গোপনীয় জায়গায় লুকিয়ে রাখা ডিভোর্স পেপারটা একবার হাত ছাড়া হয়ে যাবে, সারা জীবনের জন্য মুছে যাবে তাদের সম্পর্ক। আমি ডিভোর্স পেপারে দেব না, মেরে ফেললেও দেব না, কখনোই দেব না।
পূর্বের ন্যায় এবারেও কল কাটে তর্ণী। অর্ণব সিগারেটে টান দিয়ে বাকি অংশ ছুঁড়ে ফেলে, ছাদের রেলিং পেরিয়ে বাইরে চলে যায়। অতঃপর আসমানের পানে তাকিয়ে ধোঁয়া ওড়াতে থাকে, বিড় বিড় করে বলে, ডিভোর্স পেপার তোর থেকে নেব না আমি, নেব তো তোকে। ধৈর্যের ভাত ভেঙেছে আমার, মন শরীর দুটোই চাইছে তোকে। একবার সামনে আয়, ট্রাস্ট মি, বাসন না করে তোকে যেতে দিব না। পর পর ফোন বেজেই ওঠে অর্ণবের। স্ক্রিনে আকাশ নামটা ভেসে উঠেছে। রিসিভ করে অর্ণব, আর একটা সিগারেটে আগুন জ্বালিয়ে বলে, বল। কালকে কি সত্যিই আসবি? আম্মু আব্বুকে নানু বাড়ি পাঠাবো। ভয়ার্থক কণ্ঠস্বর আশিকের। ভীষণ ভয় এ আছে সে। অর্ণব তাকে দায়িত্ব দিয়েছে বাসা খালি করার, অর্থাৎ আশিকের বাবা মাকে কোথাও পাঠিয়ে দিতে এবং বাসর সাজাতে। কাল নাকি অর্ণব তার বউকে নিয়ে বাসর করবে আশিকদের বাড়িতে। অবশ্যই আশিক জানে উকিলের মেয়ের সাথে অর্ণবের বিয়ের কথা, ঝামেলার কথাও জানে। এবার অর্ণবকে বাসর করার সুযোগ দিয়ে বিপদ রেখে আনবে না তো। পাঠাস না, আমার বউ আর আমার রোমান্স দেখে হাত তালি দেওয়ার জন্য রেখে দে। শুকনো ঢোক গেলে আশিক। পাঠিয়ে দিয়েছি, ফুলও কিনেছি। গ্রেট, বিকেলের আগে সাজানো কমপ্লিট করবি আর একটা সাউন্ড বক্সের ব্যবস্থা করবি। বউর যে তেজ, সাউন্ড বক্স ছাড়া ধরা ছোঁয়া যাবে না। আশিক সম্মতি জানিয়ে কল কাটে আর মনে মনে বলে, তন্নি বোন ভালো থাকিস, তোর কপালে দুঃখ নাচ্ছে। বরাবরের মতো আজকেও তর্ণী বাবার সাথে বেরিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। তামিম রয়েছে সাথে। তারেকের এক হাত তামিমের হাতটা শক্ত করে ধরে রেখেছে এবং অপর পাশে তর্ণীর হাত ধরে রেখেছে। রাস্তাঘাটে আজকে যানবাহনের চলাচল বেশি হওয়ারই কথা, কেননা এমপির ভোট চলে এসেছে নিকটে। আজ বাদে কাল ভোট হবে। প্রতিটা দলের প্রচারেই নেমেছে। মাইকে সারাক্ষণ বেজেই চলেছে ভোটের জন্য বানানো গানগুলো। তারেক বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। এসব প্রচারণা তার অপছন্দ। তর্ণী নজর ঘুরিয়ে ঘুরিয়ে আনোয়ার চৌধুরীর পোস্টার দেখে যাচ্ছে। দারুণ হয়েছে পোস্টার, সুন্দর লাগছে আনোয়ার চৌধুরীকে। কতদিন সামনাসামনি দেখা হয় না মানুষটাকে। ভোটের দিন দেখা হবে নিশ্চয়ই। তর্ণী ভোটার হয়েছে, সেও তো ভোট দিতে যাবে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে তর্ণীর। ভার্সিটির গেটেই সামনে দাঁড়িয়ে আছে তর্ণী। সাগর দাঁড় করিয়ে রেখেছে তাকে। বলেছে, 5 মিনিট দাঁড়াও, আমি আসছি। হঠাৎ তর্ণীর নজর পড়ল রাস্তার পাশে। কালো রঙের জিপের সামনে দাঁড়িয়ে আছে অর্ণব। শুধু দাঁড়িয়ে নেই, কথা বলছে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির সাথে। মেয়েটি হচ্ছে নয়না। তর্ণী ভেংচি কেটে নজর ফিরিয়ে নেয়। নিশ্চয়ই এখন নিধিকে রেখে নয়নাকে ধরেছে। চরিত্রহীন একটা। ভেবে ফেলেই সাগরের জন্য দাঁড়াবে না, একাই চলে যাবে। ভাবনা শেষ হতেই হাঁটতে শুরু করে। 2 পা বাড়ানোর পরেই হাতের টান অনুভব করে। ভাগ্য বোধহয় আজকে তর্ণীর সহায় ছিল না, তাই কোনো অটো রিক্সা বা সিএনজি খুঁজে পায় না। কাঠফাটা রোদ্দুরে পিচ ঢালা রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক দৃষ্টি ঘোরাতে থাকে অনবরত। যত দূর দৃষ্টি যাচ্ছে শুনশান নীরবতা ছাড়া কোনো যানবাহন কিংবা মানুষের আনাগোনা নেই। থাকবে কি করে ভার্সিটির পেছনের দিকেটা? এখানে সচরাচর গাড়ি চলাচল করে না। কলেজ ছুটির পর 2-4টা রিক্সা সিএনজি দেখতে পাওয়া যায়, তবে আজকে অনেকক্ষণ আগেই কলেজ ছুটি হওয়ার ফলে সব চলে গিয়েছে। হতাশার নিঃশ্বাস ফেলে তর্ণী। ওড়না দ্বারা রোদের আড়াল করতে চায় মুখখানা, তবে পারে না। পাতলা ওড়না ভেদ করে সূর্যি মামার চোখে বেঁধে ইতিমধ্যে ঘেমে নিয়ে একাকার হয়ে উঠেছে। মনে মনে কয়েকটা কঠিন গালি আওড়াই সূর্যের উদ্দেশ্যে। শুনল কি সূর্য মামা? অর্ণব গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে তর্ণীকে। অগোছালো রমণীকে বেশ লাগছে, নজর ফেরানোর দায় মানতেই হবে। ভারী রূপবতী হয়েছে মেয়েটা। আগে এতটা ফর্সা ছিল না, শ্যাম বর্ণের ছিল, এখন ধবধবে ফর্সা হয়ে গিয়েছে।
এখনও পর্যন্ত চুল দেখার সৌভাগ্য হয়নি অর্ণবের। আগের মতোই লম্বা আছে নাকি কেটে ফেলেছে? চুল কাটলে এই অহংকারী বাপের অহংকারী কন্যাকেও অর্ণব চৌধুরী কেটে ফেলবে। অর্ণব বড় বড় পা ফেলে এগিয়ে আসে তর্ণীর নিকট। সামনে গিয়ে দাঁড়ায়। তর্ণীর নজর পড়ে, ছোট ছোট চোখ করে তাকাই। আমার ওয়ালেট? হাত পেতে চাই অর্ণব। তর্ণীর কাঁধ হতে ব্যাগ নামিয়ে চেইন খুলে যাই, তবে কিছু একটা ভেবে খোলে না। আবারও কাঁধে ব্যাগ নিয়ে বলে, আপনার সাথে 5 মিনিট কথা বলবো, আসুন আমার সাথে। বলতে বলতে পা বাড়াই। অর্ণব তর্ণীর পেছন পেছন যায়। 10 মিনিটের মতো হাঁটার পরে রিকশার দেখা মেলে। পরপর দুটো রিকশা ওদের দিকেই আসছে। তর্ণী হাত উঁচু করে রিকশাওয়ালাকে থামায়। একটা রিকশায় নিজে বসে পড়ে এবং অপর রিকশায় অর্ণবকে উঠতে বলে। রিকশাওয়ালাকে বলে, আমার রিক্সা ফলো করুন। অর্ণব কথা না বাড়িয়ে উঠে পড়ে। রিকশাওয়ালা ফলো করতে থাকে। দীর্ঘ 40 মিনিট পরে রিকশা থামে পদ্মা নদীর সামনে। তর্ণী নিজ রিকশা সহ অর্ণবের রিকশার ভাড়াও পরিশোধ করে দেয়। এবারেও অর্ণব চুপ। রিকশাওয়ালা চলে যায়। তর্ণী গিয়ে দাঁড়ায় পদ্মা নদীর একদম পার ঘেঁষে। অর্ণবও এগিয়ে পাশাপাশি গিয়ে দাঁড়ায়। আমার পিছু কেন নিচ্ছেন? অর্ণব বোধ হয় একটু বিরক্ত হলো। এক্সকিউজ মি। তামিমকে দিয়ে ওয়ালেট পাঠানোর কি মানে? এটা পিছু নেওয়া নয়। তর্ণীর কণ্ঠে তেজ স্পষ্ট। আসমানের পানে তাকায় অর্ণব। ধীর গলায় জবাব দেয়, কথা বলতে চাচ্ছিলাম তোমার সাথে। কেন কথা বলতে চাইবেন? আমাদের কথা অনেক আগে শেষ হয়ে গিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে অর্ণব। তাকায় তর্ণীর মুখ পানে। প্রেম আলাপ করতে চাচ্ছিলাম না। সাগরের পেছনে আঠার মতো লেগে আছে তুমি। তোমার সুবিধাবাদী বাপ সাগরের ঘাড়ে তোমাকে চাপাতে চাচ্ছে। রাগ হয় তর্ণীর। এটা বলতে এসেছেন উনি? তো সাগরকে বিয়ে করব আমি। সে করবে আমি জানি। বেটার পেলেই গলা জড়িয়ে ধরার স্বভাব তোমার এবং তোমার বাপের, সেটা জানা আছে আমার। অথই সাগরকে পছন্দ করে, সেটাই বলতে চেয়েছিলাম। তোমাদের লোভে আমার বোন কষ্ট পাবে। চোয়াল শক্ত করে ফেলে তর্ণী। হাতে মুষ্টি বদ্ধ করে ফেলে। আঁখি টলমল করছে। বেটার খুঁজিনি কখনো। বেটার পেয়ে ভাবনা চিন্তা না করে সিদ্ধান্ত নেওয়ার মতো বোকা আমি নই। মানুষের ইমোশনের দাম আছে আমার কাছে। নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দেয় না, অমানুষের মতো। বলতে বলতে দু গাল বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা পানি। অর্ণবের মাথা বিগড়ে যায়। দু হাতেই শক্ত করে ধরে তর্ণীর দুই বাহু ঝাঁকিয়ে বলে, আমার মতামত তোমার উপর চাপিয়েছে? তোমার মত ছিল না আমি অমানুষ? একটা ছেলে সারাক্ষণ তোমার পেছনে ঘুরঘুর করছে, রাতে তোমার রুমে যাচ্ছে, চুমু দিচ্ছে, অথচ তুমি চুপচাপ মেনে নিলে। কঠোর গলায় কখনো কিছু বলার প্রয়োজন মনে করলে না? সম্মতি না থাকলে অবশ্যই কঠোর হতে। তর্ণীর বাহু ছেড়ে দেয় অর্ণব। একই সুরে আবারও বলে ওঠে, ও, ছেলেদের ছোঁয়া তো ভালো লাগে খুব, ইচ্ছে করে, কিন্তু বিয়ে করতে ইচ্ছে করে না। বিয়ে করলে তো একটা ছেলের সাথেই থাকতে হবে। এখানেই প্রবলেম ছিল তোমার, তাই অমানুষ পদবি পেলাম। ভুল আমারই ছিল, বিয়ে করাই ভুল ছিল। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে তর্ণী। শরীর কাঁপছে। এমন জঘন্য কথা অর্ণব বলতে পারে তার ধারণা ছিল না। অস্পষ্ট কণ্ঠে তর্ণী বলে ওঠে, আপনার এই মুখটা আর কখনোই দেখাবেন না আমায়। তর তর করে বেড়ে যায় অর্ণবের রাগ। খপ করে ধরে তর্ণীর ডান হাত। আল্লাহর কসম, আজকের পর থেকে তোর সামনে আমি আসবো না। অথয়ের জীবনও তোকে নষ্ট করতে দিব না। চেষ্টা চুপচাপ আমার সাথে চল। বলতে বলতে টেনে নিয়ে যেতে থাকে তর্ণীকে। তর্ণী প্রতিবাদ করতে পারে না। কান্না আটকানোর চেষ্টা চালিয়ে পা বাড়াতে থাকে অর্ণবের সাথে। আশিককে অর্ণব গাড়ি নিয়ে আসতে বলেছে। মেইন রোডে উঠতেই আশিক সহ গাড়ির দেখা মেলে। ওদের আসতে দেখে গাড়ির দরজা খুলে দেয় আশিক। অর্ণব তর্ণীকে ছুঁড়ে মারে গাড়িতে। পর নিজেও বসে পড়ে। আশিক শুকনো ঢোক গিলে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানো শুরু করে। 10 মিনিটের মধ্যে আশিকদের বাড়ির সামনে গাড়ি থামে। অর্ণব দরজা খুলে নেমে পড়ে। তর্ণী মৃদু স্বরে বলে, আমাকে এখানে আনার মানে কি? গড প্রমিস করেছে, প্রশ্ন ছাড়া আজকের রাতটা আমাকে দিবে। কাল থেকে তোর মুক্তি। আমি কোনো খারাপ মেয়ে নই যে। তর্ণীর মুখের কথা কেড়ে নিয়ে অর্ণব বলে ওঠে, আই নো দ্যাট। তুমি ভালো মেয়েও না,
বিয়ে করেছি তোকে, এখনো ডিভোর্স হয়নি, হক আছে আমার। চুপচাপ আমার কথা মেনে না নিলে ডিরেক্ট চলে যাব তোর বাড়িতে, হাঙ্গামা পাঠিয়ে দিব তারেক রহমানের সাথে। বিরক্তির নিঃশ্বাস ফেলে তর্ণী, নেমে পড়ে গাড়ি থেকে। অর্ণবে আগে আগে ঢুকে পড়ে বাড়িতে। আশিক দরজা খুলে দিয়ে চলে গিয়েছে। তর্ণী ঢুকে পড়ে বাড়িতে। প্রথমেই নাকে লাগানো গাঁদা ফুলের ঘ্রাণ, পরপর বেলি এবং নাম না জানা বিভিন্ন ফুলের গন্ধ। রুমটা যেন ফুলের গন্ধে মমা করছে। উৎস খুঁজে তর্ণী পা বাড়ায় বেডরুমের দিকে। বর্ষণ মুখর সন্ধ্যা, বৃষ্টির ঝমঝম আওয়াজ এই দারুণ রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করেছে। ব্যালকনির দরজা খোলা থাকায় সুবিধার্থে ঝিরঝিরি বাতাস বইছে গোটা কক্ষ জুড়ে। সেই বাতাস কাঁপিয়ে তুলছে তর্ণীর সর্তা। ফুলের সুবাস, অর্ণবের বেসামাল ছোঁয়া এবং প্রকৃতির হৃদয় কাঁপানো হওয়ায় তিনটেই বিষাক্ত লাগছে তর্ণীর নিকট। ভয় দানা বেঁধেছে মনে। বেপরোয়া অর্ণবের ছোঁয়ায় গভীর থেকে গভীর হয়ে ওঠে। কিছু মুহূর্তেই তর্ণীকে বেসামাল করে দিয়েছে। অনুভূতির জোয়ারে ভাসছে সে। ভালো লাগছে ভীষণ, আবার খারাপও লাগছে। মন বলছে যা হচ্ছে হতে দে, শরীর বলছে এখনই থামা, না হলে তোর বিপদ। তর্ণীর আখিতে অশ্রু জমেতে ধরে আসা গলায় রিনিয়ে বলে, আপনি যা বলবেন তাই শুনবো, প্লিজ ছেড়ে দিন, আমার পিরিয়ড চলছে। মুহূর্তেই সরে যায় অর্ণব। তর্ণীর পাশে শুয়ে পড়ে, দৃষ্টি রাখে সাদা রঙের দেওয়ালের পানে। হাতের তর্জনী আঙুল দ্বারা ঠোঁট মুছে তর্ণী জোরে জোরে শ্বাস টানতে টানতেই জামা ঠিক করে নেয়। এতক্ষণ বোধহয় ঘূর্ণিঝড় বয়ে গেল। যা বলবো শুনবি বললে? অনবরত মাথা নেড়ে সম্মতি জানায় তর্ণী। বাঁকা হাসে অর্ণব। দ্বিতীয় বিয়ে করব, অনুমতি দিবি কাগজে কলমে? উঠে বসে তর্ণী, দাঁতে দাঁত চেপে তাকায় অর্ণবের মুখের পানে। তেজি স্বরে জবাব দেয়, 5টা করলেও আমার সমস্যা নেই। বাঁ হাতের উপর ভর দিয়ে আধো শোয়া হয় অর্ণব। ফকফকে সাদা লাইটের আলোতে তর্ণীকে একটু বেশিই ফর্সা দেখাচ্ছে। ওষ্ঠ জোড়া টকটকে লাল হয়ে উঠেছে, যেন টোকা দিলেই রক্ত গড়িয়ে পড়বে। হাসি পায় অর্ণবের, তবে হাসি চেপে বলে ওঠে, আই নো দ্যাট, মন বড় তোর, তবে 4টা করব। তোর কথা ফেলতে পারি বল? একমাত্র বড় বউ তুই, তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখবো না, পাক্কা প্রমিস। তর্ণী জবাব দেয় না, গাল ফুলিয়ে বসে থাকে। তবে মনে মনে বেশ বকে দেয় অর্ণবকে। ইচ্ছে করছে লোকটার 2 গালে 4টা থাপ্পড় মেরে ঝাঁকড়া চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে, বিলাই চোখ দুটো গলিয়ে দিতে, আর উঁচু নাক শরীরের সমস্ত শক্তি দিয়ে একখানা ঘুষি মেরে দিতে। কিন্তু এসব করলে কি আর বেয়াদব লোক চুপচাপ বসে থাকবে? কখনোই না। দ্বিগুণ আঘাত করবে তর্ণীকে, ঢের জানা আছে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। তর্ণীর থেকে জবাব না পেয়ে একাই সুরে আবারও অর্ণব বলে ওঠে, ট্রাস্ট মি মায়াবতী, বলছে আমি চেস থাকতে পারছি না। 29 বছর নারীর শরীরের স্বাদ গ্রহণ করেনি, আর কত? এবার তো উচিত। অর্ণবের কথা শুনে তর্ণীর মুখ থেকে আপনা আপনি ছি শব্দটা বেরিয়ে আসে। মুখ বাঁকায় অর্ণব। দ্বিতীয় বিয়ে করি খালি, 1 মাসের মধ্যে বাচ্চা আছে, মিষ্টি খাওয়াবো তোকে। তর্ণী দাঁড়িয়ে পড়ে। এইসব ফালতু কথা শুনতে ইচ্ছে করছে না। গুটি গুটি পায়ে এগিয়ে যায় জানলার কাছে, হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করে। তখনই জোরে বাতাস বয় এবং হাতের কোনোই অবধি ভিজে যায়। হাসি ফুটে ওঠে তর্ণীর মুখে। অর্ণব এসে দাঁড়ায় তর্ণীর পাশে, হাসি মুখখানা দেখে বলে, প্রতিদিন বারবার কল করবি আমায়, আমি রিসিভ করবো না, তবুও করবি। কেটে দিব, তবুও করবি। বকা দিব, তবুও করবি। তর্ণী ঘাড় বেঁকিয়ে এক পলক তাকায় অর্ণবের মুখের পানে। অর্তপর নজর ফিরিয়ে বলে, ফোন নেই আমার। তোর টাকলু বাপকে কিনে দিতে বলবি। তর্ণী খুব করে বলতে ইচ্ছে করছে, কেন রে, আমার বাপ কিনবে কেন? সালা, তুই বিয়ে করেছিস, তুই কিনে দিবি? কিন্তু এই কথা বললে লাগাম ছাড়া বেয়াদব ওকে কি বললে উঠবে আল্লাহই ভালো জানে। আপনি না বললেন 1 রাতে আপনার সাথে থাকলে আর মুখ দেখাবেন না? থাকলে কই, কাঁদতে কাঁদতে বৃষ্টি নামিয়ে ফেললি তো। তর্ণী কিছু বলবে তখনই অর্ণবের ফোন বেজে ওঠে। পকেটে হাতে ফোন বের করে বলে,
আমার দ্বিতীয় বউর শ্বশুর কল করেছে, এটা কথা বলে আসি, ঠিক আছে? তর্ণী ভেঙচি কেটে জবাব দেয়। অর্ণব কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে আনোয়ারের গম্ভীর কণ্ঠস্বর। কোথায় তুমি? পাপা, বিয়ে করব, বলছেরা থাকতে পারছে না। তর্ণী চোখ পাকিয়ে তাকায় অর্ণবের মুখ পানে। আনোয়ার কেশে ওঠে। বাড়ি ফিরে এসো। সকালে ফিরবো, তুমি মেয়ে দেখো। একটা না করছো বিয়ে? প্রথম বউ অনুমতি দিয়েছে তো, কাল টাকলুর শ্বশুর থেকে অনুমতি আনবো। তুমি জলদি মেয়ে খোঁজো। কয় টাকা ইনকাম করো তুমি, যে দুটো বিয়ে করার স্বপ্ন দেখছো? বিয়ে তো আমার ইনকাম সোর্স। প্রথম বউয়ের বাড়ি থেকে যৌতুক কেনে দ্বিতীয় বিয়ে করব। তারপর খাওয়াবে কি? আদর, ভালোবাসা। তখনই কল কেটে দেয় আনোয়ার। অর্ণব হেসে ফেলে, চোখে হাত দিয়ে হাসতে হাসতে বসে পড়ে। বাবার পেছনে লাগতে দারুণ লাগে। তর্ণী কিছু বলতে গিয়েও বলে না, ধূপ ধাপ পা ফেলে বেরিয়ে যায় রুম থেকে। পাশে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। একটা মানুষ কতটা বেয়াদব হলে বাবাকে এইসব কথা বলতে পারে? বরাবরই তর্ণী বৃষ্টি বেশ পছন্দ করে, আজকে বিরক্ত লাগছে। সেই সন্ধ্যা হয়ে শুরু হয়েছে, এখন বাজে সকাল 9টা। কমার নামই নিচ্ছে না, একাধারে অনবরত গড়িয়ে পড়ছে। বাসায় ফিরতে হবে তর্ণীর। গতকাল এই রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছে আর খোলেনি। অবশ্য অর্ণব ডাকাডাকিও করেনি। এই রুমটা বোধহয় আশিকের। দেয়ালে বড় করে আশিকের ফটো টাঙানো। তর্ণী গুটি গুটি পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, দৃষ্টি রাখে আসমানের পানে। গোটা আসমান জুড়ে মেঘেদের বসবাস। আজকে আর বৃষ্টি ধরবে বলে মনে হচ্ছে না। তর্ণী বিড়বিড় করে বলে, বৃষ্টি বোধহয় চাচ্ছেন না, আমরা দূরে চলে যাই। পর পর অর্ণবের কণ্ঠস্বর ভেসে আসে, ধীর গলায় ডাকে, সকিনার মা, দরজা খোলো, ব্রাশ এনেছি তোমার জন্য। ঝমঝম বৃষ্টির শব্দে প্রকৃতি মুখরিত। কখনো শব্দ বাড়ছে তো কখনো কমছে। ক্ষণে ক্ষণে আসমানের বিদ্যুৎ চমকাচ্ছে। গাছপালা বোধহয় ভেঙে চুরে যাচ্ছে বাতাসের বেগে। ইতিমধ্যে আশিকের বেলকনি ভিজে পুরো এলাকা হয়ে গিয়েছে। তর্ণী রুমের ঠিক মাঝখানটায় হাঁটু মুড়ে বসে আছে। হাঁটুর উপরে হাত দুটো ভাঁজ করে রেখেছে, তারপর হাতের উপর মাথা। দৃষ্টির সামনে বাড়িটার দিকে। ওই বাড়ির ব্যালকনি একটু বেশিই সুন্দর, ফুলে ফুলে সেজে উঠেছে। সেই ফুলের গায়ে এবং গাছ ভর্তি পানি বিন্দু বিন্দু ছোঁয়া, যেন গাছ ঘেমে উঠেছে। একটা ছোঁয়া দিলেই টুপ টুপ করে সেই পানি ঝরে পড়বে। তর্ণী খুব করে ইচ্ছে করছে ওই ব্যালকনিতে প্রবেশ করতে, গাছগুলোকে ঝাঁকিয়ে হাত বাড়িয়ে পানির স্পর্শ পেতে, কিন্তু সেটা কি আর সম্ভব? তবে নিজের ব্যালকনি এইভাবে সাজানোর ফন্দি এঁটে ফেলে মনে মনে। বাড়িতে ফিরেই বাবার কাছে আবদার করবে ফুল গাছের। তবে আজকে কি আর বাড়ি ফেরা হবে? বরাবরই তর্ণীর বৃষ্টি খুব পছন্দ। বৃষ্টির ফোঁটায় জমিন ভিজে উঠলেই তর্ণীর মন পুলকিত হয়ে ওঠে। হাত বাড়িয়ে স্পর্শ করতে ভোলে না লোভনীয় পানি। খিলখিল হাসিতে লেপ্টে থাকে অধর জুড়ে। কিন্তু আজকে ভালো লাগছে না, চিন্তায় বুক কাঁপছে। গোটা একটা রাত কাটিয়ে দিল বাড়ির বাইরে। বাবা মা নিশ্চয়ই ভীষণ চিন্তা করছে। বাড়ি ফিরলে বকবে, জবাব চাইবে। কি বলবে তর্ণী? অর্ণব নামটা বললেই বাবা খেপে উঠবে। তারেক রহমান যদি পৃথিবীতে সব থেকে বেশি কাউকে অপছন্দ করে থাকে, সেটা হলো অর্ণব। তর্ণী ভেবে পায় না এতটা অপছন্দের কারণ। সকিনার মা, বারবার দরজা কেন বন্ধ করো? খোলো জলদি। চমকায় বোধ হয় তর্ণী, চট করে মাথা তোলে। বেমালুম ভুলেই গিয়েছে এই বাড়িতে সে ছাড়াও অন্য কেউ রয়েছে। গাল ফুলিয়ে দাঁড়িয়ে পড়ে সে, ওড়না ঠিকঠাক করে দরজা খোলে। অর্ণবের এক হাতে পেস্ট ব্রাশ আর এক হাতে খাবারের প্যাকেট। ব্রাশ করে এসো, খাবো। মুখ বাঁকিয়ে তর্ণী শোধায়। আপনি খাবেন তো আমি ব্রাশ করবো কেন? তর্ণীর কপালে হাত ঠেকিয়ে পিছনের দিকে ঠেলে দেয়। তারপর রুমে ঢুকতে ঢুকতেই জবাব দেয়, তুমি আমি হলাম সুই সুতো, কদুলাও, চাঁদ তারাদের মতো। নিশ্চয়ই তোমার মোটা মাথায় ঢুকলো না জ্ঞানী অর্ণবের বিবরণ। তোমার দাঁত আমার দাঁত, তুমি ব্রাশ করলে আমার ব্রাশ করা হয়ে গেল। শোনো নে, স্বামী স্ত্রী এক অপরের পরিপূরক। যখন দ্বিতীয় বিয়ে করবে তখন তোমার ব্রাশ করতে হবে না। কেন জিজ্ঞেস করো?
তর্ণী জিজ্ঞেস করে না, বুকে হাত গুজে ছোট্ট ছোট নয়নে দেখতে থাকে অর্ণবকে। তর্ণীর থেকে জবাব না পেয়ে অর্ণব নিজে নিজেই বলে দেয়, ওই যে বললাম স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, তখন আমরা তিনজন স্বামী স্ত্রী হব। দ্বিতীয় বউ ব্রাশ করা মানে তোমার আর ব্রাশ করা হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে তর্ণী। অর্ণবের থেকে ব্রাশ পেস্ট নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। অর্ণব আলতো হাসে। তোমাকে আর তোমার টাকলু বাপকে যদি সোজা না করেছি, তাহলে আমার নামও অর্ণব চৌধুরী নয়। বৃষ্টি কমেছে। কিছুক্ষণ আগে মেঘে ঢাকা আসমানেই সূর্যের দেখা মিলেছে। আশিক খাবার নিয়ে এসেছে। পর পর কয়েকবার কলিং বেল বাজিয়ে ফেলেছে ইতিমধ্যে, কিন্তু দরজা খোলার নাম নেই। সারা রাত নিঘুম কাটিয়েছে সিনেমা হলে, ঘুমে চোখ টলমল করছে। বিরক্ত হয়ে এক চাপা কলিং বেল বাজাতে থাকে। তখন অর্ণব দরজা খুলে দেয়, মুখে তার ব্রাশ। কি ভাই, ভদ্রলোকের বাড়িতে এভাবে গুন্ডার মতো কলিং বেল কেন বাজাচ্ছেন? আশিক অসহায় দৃষ্টিতে তাকায় অর্ণবের মুখের পানে। হাতে থাকা খাবারের প্যাকেট উঁচু করে দেখায়। অর্ণব ছো মেরে প্যাকেট নিয়ে নেয়। বিকেল অব্দি কোথাও একটা থেকে যায়, ডিস্টার্ব করবে না। নিজ বক্তব্য শেষ করে দরজা আটকে ফেলে অর্ণব। আশিক স্তব্ধ হয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে। অর্থপর বিড়বিড় করে বলে, টাকলু উকিল কেন নিজের আদরের কন্যা বসকে দিতে চায় না, স্পষ্ট বুঝলাম আজকে। ফ্রেশ হয়ে নিজের লম্বা চুলে চিরুনি চালাচ্ছে তর্ণী। বিনুনি করতে গিয়ে বিরক্ত হয়। এত বড় চুলে বিনুনি করা চারটিখানি কথা। শেষমেশ হাত খোপা করে নেয়। খিদে পেয়েছে বেশ। সে গতকাল সকালে খেয়েছিল। লেজ ছাড়া বাদুর রাতে আর খেতে সাধালো না। একদমই ম্যানার্স জানে না এই লোকটা। জানবে কি করে? বেয়াদব কি না? কয়েকবার মুখ বাঁকাই তর্ণী। সাহস থাকলে বেয়াদব লোকটাকে মাথায় তুলে আছাড় মারত। সকিনার মা, খেতে আসো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে তর্ণী। নাম কি আর পেল না শেষমেশ ছাকিনার মা? এটা কোনো নাম হলো? গাল ফুলিয়ে তেড়ে যায় ড্রয়িংয়ে। সেখান থেকেই টুইং টুইং আওয়াজ ভেসে আসছে। অর্ণব প্লেটে খাবার সাজিয়েছে এবং গ্লাসে পানি ভরেছে। তর্ণী মনে মনে ভাবছিল অনেক কিছু বলবে, তবে মুহূর্তেই সিদ্ধান্ত বদলে ফেলে। খাবার দেখে বোধ হয় ভুলেই গেল। চটজলদি চেয়ার টেনে বসে পড়ে। আর পর পর লোকমা তুলে প্লেট খালি করে যুদ্ধেই নেমে পড়ে। বর্ষণ মুখর দিন। গরম গরম খিচুড়ি আর গরুর মাংস। আহাস, শরীর মন দুটোই তৃপ্তি পায়। অর্ণব গালে হাত দিয়ে তর্ণীর খাওয়া দেখতে থাকে। আগের মতো টুকে টুকে খায় না। লজ্জা পেয়ে মাথাও নুইয়ে ফেলে না। দিন বদলানোর সাথে সাথে কি মেয়েটার লজ্জাগুলোও খেয়ে ফেলেছে? ফেললে ভালোই হয়েছে। অত্যন্ত রোমাঞ্চকর সময়, ঝামেলা হবে না। ভাবতে ভাবতে নিজেও খাওয়া শুরু করে। তারেক রহমান বাড়িতে লোকজন আনাগোনা। কয়েকটা কেসের ব্যাপারে তারা আলাপ করতে এসেছে। গতকাল বাসায় ছিল না, কোর্টেও যেতে পারেনি। সেই জন্য আজকে ভিড় জমেছে। উঠোনে চেয়ার পেতে বসেছে তারেক রহমান। তার মুখোমুখি কয়েকটা চেয়ারে বসে আছে বাকি সবাই। তামিম দরজার পাল্লা ধরে ঝুলছে। দৃষ্টি তার পাশের বাসার গেটের পানে। সেখানে তামিমের 4 নম্বর গার্লফ্রেন্ড আইরা বসে আছে। হাতে তার একখানা টকটকে লাল গোলাপ। গোলাপটা মূলত তামিম আনতে বলেছে। স্কুল থেকে ফেরার পথে আয়নার চুলে মুঠি ধরে থ্রেট করেছে। কড়া গলায় বলেছে, আমার জন্য গোলাপ না আনলে তো দাঁত ভেঙে ব্লেন্ডারে গুঁড়ো গুঁড়ো করে তাতে মধু আর কুন্দনি মিশিয়ে জুস খাবো। আমি বলে দিলাম। বেচারা আয়রা ভয় পেয়ে গোলাপখানা চুরি করেছে তার ভাইয়ের বারান্দা থেকে। এখন সে তামিমকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু তামিম আটকা পড়েছে বাবার জন্য। এখন বাসা থেকে বের হতে গেলে টাকলু বাপ তার ঠ্যাং ভেঙে নেহারি বানিয়ে তাকেই খাওয়াইবে। মনে মনে বিরক্ত হয় তামিম। আফসোসের সুরে বিড় করে বলে, প্রেম করেও শান্তি পাচ্ছি না, কাবাবের হাড্ডির মতো বাপটা মাঝখানে বসে আছে। কবে একটু শান্তি পাবো? কপালে কি বিয়ে লেখা নাই নাকি? আল্লাহ!
তামিমের ভাবনার মাঝেই খেয়াল করে গেট দিয়ে অর্ণব ঢুকছে। মুহূর্তেই হাসি ফুটে ওঠে তামিমের ঠোঁটের কোণে। দরজা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। অর্ণব সোজা গিয়ে তারেক রহমানের পায়ের কাছে আছড়ে পড়ে এবং তারেক রহমানকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে ওঠে, আমি দ্বিতীয় বিয়ে করার জন্য আপনার কাছে অনুমতি নিতে এসেছি শ্বশুরমশাই। আপনার আমি অনুমতি দিয়েছে, এখন আপনি মাথা নাড়ালেই বউ ঘরে তুলব। মেয়েও পছন্দ করে ফেলেছে। ভরা মজলিসে তারেক বিপকে পড়ে যায়। সকলের দৃষ্টি তার পানে, চোখে মুখে প্রশ্ন। তারেকের ইচ্ছে করছে বেয়াদব ছেলেটাকে জুতো পেটা করতে। অর্ণব তারেকের নীরবতা দেখে বলে ওঠে, অনুমতি দিয়েছেন বুঝেছি আব্বা। আপনার মধ্যে ভালো মানুষ অনুমতি না দিয়ে থাকতে পারে? বলছেনই তো, ইয়াং ছেলে, 2-4টা বউ না থাকলে মাথায় ঠিক থাকে না। যাই হোক, বিয়ের খরচাপাতি কিন্তু আপনিই দিবেন। আমার মির্জাফর বাপ মুখের উপর বলে দিয়েছে, একটা টাকাও তিনি আমাকে দিবেন না। আপনি টাকা না দিলে আমার বিয়েটা থেকে যাবে আব্বা। অতি দ্রুত মজলিস শেষ করে তারেক। আগামীকাল দেখবেন বলেই সকলকে চলে যেতে বলে। অগত্যা সবাই চলে যায়। এখনও অর্ণব বসে আছে তারেক রহমানের সামনে, মুখোমুখি। চোখে মুখে তার কুটিল হাসি। তারেক বিপাকে পড়েছে বেশ। এই ছেলে বাড়ি চিনল কী করে? এই ভাবনায় আপাতত বিভোর। অর্ণব বাড়ি ফিরেছে সেই খবর পেয়ে তারেক ভেবেছিল সবটা মেনে নিবে, বসে কথা বলবে অর্ণবের সাথে এবং মেয়ের হাত তাকে দিবে। কিন্তু গত পরশু কোর্ট থেকে ফেরার পথে দেখতে পাই রাস্তার ধারে বসে সিগারেট খাচ্ছে আর তার ছেলে পুলে একটা ছেলেকে মারছে। তখনই মেজাজ বিগড়ে গিয়েছে তারেকের। সিদ্ধান্তেও বদলে ফেলেছে মুহূর্তেই। মনে মনে পণ করেছে দরকার পড়লে মেয়ে গঙ্গায় ভাসিয়ে দিবে, তবুও এই বেয়াদবের হাতে দিবে না। অনুমতি দিচ্ছেন তো শ্বশুরমশাই? অর্ণবের কথা শুনে নড়ে চড়ে বসে তারেক। হাতে থাকা কাগজপত্র গুছিয়ে রেখে ধীরে সুস্থে সুদাই। এখানে আসলে কি করে? সিম্পল, পায়ে হেঁটে হেঁটে। আর আপনার মাথায় চুল গজিয়েছে কিনা ভাবতে ভাবতে। চোয়াল শক্ত করে ফেলে তারেক। এই ছেলের সাথে সোজা ভাষায় কথা বলা যাবে না। বীর বীর করে বলে, বেয়াদব একটা। অর্ণব মেকি হেসে উচ্ছ্বাসের স্বরে বলে ওঠে, ঠিক আপনার মতো। দীর্ঘশ্বাস ফেলে তারেক। তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো, পারমিশন দিলাম। আর বিয়ের খরচ আমি বহন করব। ডিভোর্স পেপারও আমি নিজ দায়িত্বে বানাবো। হে বাবা, এতদিনও ডিভোর্স পেপার বানাননি? মহা মুশকিল তো। বাই এনি চান্স মনে মনে জামাই হিসেবে মেনে নিয়েছেন নাকি? তারেক জবাব দেয় না, দাঁড়িয়ে পড়ে। এক পলক অর্ণবের দিকে তাকিয়ে গট গট করে পায়ে রুমে চলে যায়। অর্ণব মুখ বাঁকায়, রীতিমতো অপমান করলো তাকে। কিন্তু কি আর করার, শ্বশুর অপমান করেছে, কি তো আর বলা যায় না। তামিম দৌড়ে আসে অর্ণবের কাছে, পাশাপাশি বসে। বস, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। অর্ণব তামিমের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, শালা, তোর টাকলু বাপ তো খুশি হয় নাই। কিন্তু বস, বাবার মাথার তো চুল আছে, টাকলু কেন বলো? তোর চোখের ভীমরতি ধরেছে, তোর বাপ টাকলুই। আচ্ছা বাদ দাও, শোনো, তোমায় একটা বুদ্ধি দিচ্ছি আমি। কি বুদ্ধি? কান আগাও। অর্ণব কপাল কুঁচকে কান এগিয়ে দেয়। তামিম ফিস ফিস করে বলে, আপিকে নিয়ে পালিয়ে যাও। আপি যেতে না চাইলে তুমি তুলে নিয়ে যাও। বাবা কিছু বললে তাকে বেঁধে রেখে যাও। কি বলছিস? একদম ঠিক বলেছি। বড় হয়ে আমিও এমন করব। বলে বলে মেয়ে তুলবো, প্রতি সপ্তাহে একটা করে বিয়ে করব। এত বউদের খাওয়াবে কি? আমি কেন খাওয়াবো? ওরা চাকরি করে, আমি খাওয়াবে। অর্ণব হেসে ফেলে, গুঁতো দেয় তামিমের পেটে। শালা, তুই পারবি তোর বাপের মাথায় চুল গজিয়ে দিতে? বলছো? একদম। এখন যাই রে। তোমাকে কিছু খেতে সাদাতাম, কিন্তু বাবা বকবে, তাই সাদালাম না। তবে আমার বউরে যখন চাকরি করে এনে টাকা আমায় দিবে, তখন তুমি খাওয়াবো নি। আচ্ছা, সে আশায় না খেয়ে থাকবো না এতদিন। তামিমের সাথে কথাবার্তা শেষ করে বেরিয়ে যায় অর্ণব। এই বাড়িতে আসার একমাত্র কারণ ছিল তারেক রহমানের অনুমতি নেওয়া। এবার অর্ণব তার খেলা দেখাবে। নাক উঁচু বাপ আর নাক উঁচু মেয়ের নাক কেটে
থেতলে দিবে অর্ণব। বাড়ি ফেরার পথে তর্ণীর মামাতো ভাই ইভানের সাথে দেখা হয়ে যায়। সে এক প্রকার জোর করেই তর্ণীকে বাড়িতে নিয়ে যায়। তারেক এবং ইতি বেগমকে কল করেছিল ইভান, তারাও আপত্তি করেনি, বরং বলেছে জোর করে নিয়ে যেতে। তারেক মেয়ের মন পড়তে পারে, অর্ণবকে দেখলে ঠিক মন খারাপ হবে বা কোনো চিন্তা মাথায় আসবে, তাই তার মতে কিছুদিন তর্ণীর নানির বাড়িতেই থাকা শ্রেয়। মামার বাড়ি ভালো লাগে না তর্ণীর, কেমন একটা বন্দিখানার মতো মনে হয়। সবাই ভালোবাসে, আদর করে, যত্ন নেয়, সঙ্গ দেয়, তবুও তর্ণীর মন টেকে না। তাছাড়া বহু দিন যাওয়া হয় না। মামার বাড়ির সদর দরজায় পা রাখতেই তর্ণীর মনে পড়ে 4 বছর আগের কথা। অর্ণবের সাথে গিয়েছিল তার মামার বাড়ি, এক রাত থেকেও এসেছে। অনির কথা এখনও ভোলেনি তর্ণী, এখন নিশ্চয়ই অনেক বড় হয়ে গিয়েছে। তর্ণীর মামি বিলকিস দারুণ খুশি হয় তর্ণীকে দেখে। নানু মতি আর খুশি যেন ধরছে না, বৃদ্ধ হয়েছে, হাঁটাচলা করতে পারে না তেমন, তবুও লাঠিতে ভর দিয়ে এগিয়ে এসে তর্ণীকে দেখতে বুকে জড়িয়ে কিছুক্ষণ আদরও করেছে। ছেলের বউকে তাড়া দিয়েই যাচ্ছে তর্ণীর জন্য ঠান্ডা পানি আনার জন্য। বিলকিস বেগম লেবুর শরবত গুলে আনে। মামাতো বোন ইভা কোলে চড়ে বসে আছে তর্ণীর। ইভার বয়স 4 বছর। অবশেষে রেস্ট নেওয়ার সুযোগ পায় তর্ণী। তার জন্যই এই বাড়িতে বরাদ্দকৃত একখানা রুম রয়েছে। রুমখানা মূলত ইতি বেগমের। তার বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই এই রুমে কেউ থাকে না, থাকতে দেয় না মতি আর বেগম। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয় তর্ণী, ওড়নাখানা রেখে বালিশের পাশে। গরমে অতিষ্ঠ তর্ণীর কাছে ওড়না বোঝা মনে হচ্ছে। চোখ বন্ধ করতেই মনে পড়ে অর্ণবের কথা। তাদের একান্তে কাটানো মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে। চুম্বনের দৃশ্য মনে পড়তেই গা শিউরে ওঠে তর্ণীর। শুকনো ঢোক গিলে বসে পড়ে। উনি তো কল করতে বলেছিল আমায়, কল না করলে তো আবার বাড়িতে চলে যাবে না। শুকনো ঢোক গেলে তর্ণী ওড়না গায়ে জড়িয়ে দৌড়ে বের হয় রুম থেকে। ড্রয়িং রুমে কেউ নেই, মতি আর নিজ কক্ষে শুয়ে আছে। বিলকিস রান্না চাপিয়েছে। তর্ণী ইভানের কক্ষ দিয়ে অগ্রসর হয়। বিছানায় পড়ে আছে তার ফোনখানা। তর্ণী চোরের মতো ফোন নিয়ে জলদি চলে যায়। কথা বলে ইভান দেখার আগেই আবার রেখে আসবে, এটাই বুদ্ধি এঁটেছে। পুনরায় নিজ কক্ষে ফেরত আসে, দরজা বন্ধ করে ডায়েল কলেই ঢুকে পড়ে। ভাগ্যিস লক করা ছিল না ফোন, না হলে তো ঝামেলাই পড়ে যেতে হতো। 2 বার রিং হওয়ার পর কল কেটে দেওয়া হয়। তর্ণী আশ্চর্য হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। কেটে দিল কেন? পরপরই উচ্চস্বরে বেজে ওঠে। কল ব্যাক করেছে। নাকের পাটা ফোলাই তর্ণী। বড়লোক বেটা সকলকে কল ব্যাক করে, রিসিভ করে কানে রাখে, কথা বলে না। ওপাশ থেকে ভেসে আসে অর্ণবের কণ্ঠস্বর। শালা আজকে যাব না, ভীষণ টায়ার্ড লাগছে। কপালে ভাঁজ ফেলে তর্ণী বলে, পাগল হলেন নাকি? সবেই বিছানায় গা এলিয়ে দিয়েছিল অর্ণব। তর্ণীর কণ্ঠস্বর শুনে এক লাফে বসে পড়ে। অবাক গলায় জিজ্ঞেস করে, তুমি? তাহলে কাকে আশা করেছিলেন? আমার দ্বিতীয় বউকে। গাল ফুলিয়ে জবাব দেয়, আমি নানু বাড়ি এসেছি, কল করতে পারবো না। তোমার কলের অপেক্ষায় থাকি না আমি। বড্ড গায়ে লাগে তর্ণীর। কথাবার্তা ছাড়াই কল কেটে দেয়। অর্ণব হাসে। তখনই আশা বেগম আসে। আব্বা, খাবি না? খাবার বারো আসছে, আর অথই কি তৈরি হতে বলো, সারপ্রাইজ আছে ওর জন্য। আশা বেগম চলে যায়। অর্ণব ভেবেছিল একটু ঘুমোবে, তবে এবার ভাবনা বদলে ফেলে। কভার থেকে জামাকাপড় বের করে ঢুকে পড়ে বাথরুমে। দেশে ফিরে তৃতীয়বার পরিবারের সাথে ডিনার করছে অর্ণব। এদিক ওদিক ফুরো ফেরা করে পরিবারকেই সময় দেওয়া হয় না। অথই সাজুগুজু করেই খেতে বসেছে। মনে মনে জানার আগ্রহ প্রবল, কি সারপ্রাইজ, তবে জিজ্ঞেস করার সাহস হচ্ছে না। পাপা অফিসে বসতে চাচ্ছে। আনোয়ার খুশি হলেও সেটা প্রকাশ করে না, গম্ভীর স্বরে বলে, কাল যেও অফিসে,
তোমার সাথে যাব। ওদের বিয়ের ডেট ফিক্স করে এবার, আমি আছি। তুমি বলো কবে করব? ওনাদের দাওয়াত করো, বসে সবাই মিলে ডিসিশন নিলে ভালো হবে। সাই জানাই আনোয়ার। আশা বেগম বেছে দিতে থাকে ইলিশ মাছের কাঁটা। ভাই, অথৈকে নিয়ে কোথায় যাবি? আশেপাশে। দেশে ফিরে ওকে তো সময় দিতে পারলাম না। আর আমি? অভিমানী কণ্ঠস্বর আর্থির কাল তোর জন্য সারপ্রাইজ আছে। রাত 12টা বেজে 5 মিনিট। নতুন পরিবেশে ঘুম আসে না তর্ণী। তারপরও মাথার মধ্যে জাপটে জড়িয়ে আছে অন্য চিন্তা। ভীষণ বাজে একটা রোগ প্রতিনিয়ত গ্রাস করে নিচ্ছে তর্ণীকে। চোখ বন্ধ করলেই অর্ণব নামক বাজে লোকটার কথা মনে পড়েছে। লোকটা কি কোনো মতেই শান্তি দিবে না তর্ণীকে? সব সময় জ্বালিয়ে মারবে, স্বপ্ন কিংবা বাস্তব, সব জায়গায় সে অসহ্য লাগে। বসার ঘরে সকলেই আড্ডা দিচ্ছে, ক্ষণে ক্ষণে হাসির শব্দে মুখরিত হচ্ছে গোটা কক্ষ। এতে তর্ণীর বিরক্তি আরও বেড়ে যাচ্ছে। তাদের উচ্চ শব্দ দূষণ তর্ণীর কানে লাগে বেশ। মনে হচ্ছে কান ফাটবে। রাতের মধ্যপ্রহরে এদের আড্ডা দেওয়ার সময় কাল সকালেও তো গল্প করতে পারে। তর্ণীর মামাতো ভাই বাসায় এসেছে। সে চিটাগংয়ে চাকরি করে। কয়েকবার তর্ণীর মামি ডেকে গিয়েছে তর্ণীকে, ওদের আড্ডায় সামিল হতে বলেছে। মাথা ব্যথার দোহাই দিয়ে এড়িয়েছে তর্ণী। একা কক্ষে বসে থাকার চেয়ে ওদের আড্ডায় সামিল হওয়া ঢের ভালো ছিল। কিন্তু তর্ণী কোনো মতেই যাবে না। তারও একটা অযথা কারণ রয়েছে। তর্ণীর মামাতো ভাই ইমন গত বছর প্রপোজ করেছিল তাকে। সেই পুরুষ প্রেমের প্রস্তাব পাঠায়। সেই পুরুষের সামনে যাওয়া তর্ণীর কাছে অস্বস্তিকর ব্যাপার, দৃষ্টিকটু লাগে। তাছাড়া ইয়ার সর্বক্ষণ তাকিয়ে থাকে তর্ণীর পানে, যেটা একেবারেই অসহ্যনীয় লাগে। হঠাৎ তর্ণীর কানে পরিচিত একটা কণ্ঠস্বরের উচ্চ হাসির শব্দ ভেসে আসে। মুহূর্তেই এক লাফে বসে পড়ে। সঠিক শুনল কি? অবশ্যই সঠিক শুনেছে। লোকটার কথা সর্বক্ষণ চিন্তা করা হয় বিধায় মনে হচ্ছে তিনি হাসছে। বাস্তব ঘটনায় হচ্ছে তিনি এই বাড়ি চিনবে না, কখনো আসবেও না। ফোঁস করে শ্বাস টানে তর্ণী। নিজের মাথায় নিজেই দুটো থাপ্পড় মারে। বিড় বিড় করে বলে, টনি, তুই পাগল হয়ে যাচ্ছিস। তোর পাবনা ভর্তি হওয়া দরকার। অর্ণব ভাই, ইউ আর জস। ইভানের কথাই আর এক দফা চমকায় তর্ণী। অর্ণব ভাই কেন বলল? নামটাও কি কাকতলীয়ভাবে মিলতে পারে? একেবারেই ভুল শুনলো। আশ্চর্য ব্যাপার স্যাপার কি? মাথা মুন্ডু সব কি গোল্লায় যাচ্ছে? আমি বিয়ে করব, একটা মেয়ে খুঁজে দাও নানি। তর্ণী খান খাড়া করেই ছিল। এবার একদম শিওর হয়ে যায় ওই বেয়াদব এসেছে এখানে। খোঁজটা পেল কি করে? আজকে ইচ্ছে মতো কিছু কথা শোনানো দরকার তাকে। তিনি কি কোনো দিনও মানুষ হবে না? বাঁদর বাঁদরই থাকবে? বয়স হয়েছে 29, সঠিক সময় বিয়ে করলে থুকু ফুলসজ্জা করলে একটা বাচ্চার বাবা হয়ে যেত। তার বাঁদরামি মানা যায়? আমার হাতেই রয়েছে 5-6টা মেয়ে। একসময় গটকালি করতাম, কত শত ছেলে মেয়ে বিয়ে দিয়েছি আমার এই হাতে। এখন বয়স হয়েছে, তোমার নানা চলে গিয়েছে, তাই বাদ দিয়েছিলাম। তবে তোমার জন্য আবার শুরু করতেই পারি। কোন হাতে রেখেছো 5-6টা মেয়ে? অথই ভাইয়ের পাশে চুপটি করে বসেছিল। এবার তার হাসি পেল। মনোয়ারা মুখ ফুলিয়ে বলে, কথায় ভুল ধরবি না তো একদম। তর্ণী দূরে দাঁড়িয়ে দেখছে এদের। অথইকেও দেখছে, গুটি গুটি পায়ে এগিয়ে আসে। অথই? চমকায় অথই, চটজলদি পেছনে ফিরে তাকায়। তর্ণীকে দেখে আশ্চর্য হয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে, পর পর দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরে। বাকি সবাই নীরব দর্শক। কোথায় ছিলি তন্নি? আমি তোকে কত খুঁজেছি জানিস, কত মিস করেছি তোকে। সেদিন না তোকে দেখেছিলাম, আমি পেছন পেছনও এসেছিলাম, তুই আমায় দেখিসনি। আমি কতবার তোকে কল করি জানিস, কিন্তু তোর ফোন বন্ধ। তোর বাবার কাছেও কল করেছিলাম, তিনি তোর সাথে কথা বলিয়ে দেয়নি। তর্ণী অথইয়ের পিঠে হাত বুলিয়ে দেয়।
রিল্যাক্স আছি আমি তো, সব কথা শুনবো, আস্তে ধীরে বল। অথই ছেড়ে দেয় তর্ণীকে, চোখে হাসে। অনেক বড় হয়ে গিয়েছে, দেখতেও একদম অর্ণবের মতো হয়েছে। ইয়াশ জিজ্ঞেস করে, অর্ণব, তোরা তন্নিকে চিনিস? অর্ণব বাঁ হাতে চুল ঠিক করতে করতে বলে, আমি তো চিনি না। অথই, তুই চিনিস কি করে? তর্ণীর হাসি মুখখানা চুপসে যায়, কঠিন দৃষ্টিতে তাকায় অর্ণবের পানে। সাথে সাথেই অর্ণব চোখ টিপ দেয়। তর্ণী ঠিক বুঝতে পারে হনুমানটা তাকে জ্বালাতে এমন বলছে। দা ভাই, তুই ভুলে গিয়েছিস ও তন্নি। অথইকে থামিয়ে তর্ণী বলে, আরে অথই থাক, ছেড়ে দে, ভাব নিচ্ছে চিনে না, বোঝাতে চাচ্ছে তার মস্তিষ্কে গোবর ভরা, কিছুই মনে রাখতে পারে না, মাঝে মধ্যে নিজের নামটাও তো ভুলে যায়। অর্ণব ছোট ছোট নয়নে তাকায় তর্ণীর পানে। অথই মুখ টিপে হাসে। ঠিক হয়েছে। অর্ণব ভাইয়া, তোমার মাথা গোবর ভরা। অর্ণব চুয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, ওহো, তুমি ওই তন্নি যার কাছে নাম জিজ্ঞেস করলে প্যাচ প্যাচ করে কেঁদে ফেলতো আর নাকে সর্দি জমতো? সকলেই হেসে ওঠে অর্ণবের কথায়। তর্ণীও থেমে যায়, যাওয়ার পাত্রী নয়। সে মেকি হেসে বলে, যা ভাইয়া, বারবার কেন প্রমাণ দিচ্ছেন মাথায় গোবর নিয়ে ঘুরেন? আমার নাকে কখনো সর্দি থাকতোই না। নানু বলো, ইয়াস ভাইয়া বলুন, অথই তুও বল। সকলেই সম্মতি জানাই তর্ণীর নাকে সর্দি থাকতো না। এবার জিতে গেল তর্ণী। একটু ভাব নিয়ে বলে, বুড়ো হয়ে গেলেন, এখনো বুদ্ধি হাঁটুর নিচে রয়ে গেল। আপনার যে কি হবে ভাইয়া, বউ টিকবে না আপনার, হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে চলে যাবে। একটু চালাক চতুর হন। বলেই অথইয়ের হাত টেনে চলে যায়। আজকে সারা রাত গল্প করবে অথইয়ের সাথে। কত কথা জমে আছে, কত আলাপ করা বাকি। তর্ণী যেতেই অর্ণব বিড়বিড় করে বলে, বউ আমায় খারার ওপর অপমান করে গেল, এই অপমানের জবাব দেওয়া প্রয়োজন অতি দ্রুত। অর্ণব সিদ্ধান্ত নিল আজকের রাতটা এখানেই থাকবে। অবশ্য মনে মনে থাকার আশা নিয়েই এসেছে। ইয়াশ অর্ণবের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ইয়াশ একজন। আজকে ইয়াশ বাসায় ফিরবে বলে ইভান আগেই অর্ণবকে আসতে বলেছে। অর্ণব ভেবেছিল কাল আসবে, কিন্তু যখনই তর্ণীর কণ্ঠস্বর শুনলো তখনই সিদ্ধান্ত বদলে ফেললো। আরও একটা রাত বউয়ের আশেপাশে থাকার সুযোগ পাচ্ছে, হাতছাড়া কেন করবে? রাত 1:10 তাদের আড্ডার সমাপ্তি ঘটে। এর মধ্যে বিলকিস বেগম পকোড়া, নুডলস, কফি এইসব বানিয়ে খাইয়েছে। ইয়াশের সাথে ঘুমোবে অর্ণব। ইয়াশকে রুমে যেতে বলে অর্ণব চলে আসে তর্ণীর কক্ষের সামনে। দুবার দরজায় টোকা দেয়। অথই এবং তর্ণীর গল্পের সমাপ্তি ঘটেছে কিছুক্ষণ আগেই। অথই ঘুমিয়েও পড়েছে। ঘুম নেই তর্ণীর চোখে। তর্ণী ঠিক জানতো অর্ণব আসবে। চটজলদি শোয়া থেকে উঠে গায়ে ওড়না জড়িয়ে নেয়। রুমের লাইট বন্ধ করে আস্তে করে দরজা খোলে এবং অর্ণবকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে, এখানে কেন এসেছেন? অর্ণব হেসে জবাব দেয়, তোমার নানিকে বিয়ে করব, হবু বউর সাথে রোম্যান্স করতে এসেছে, তোমার কোনো প্রবলেম? তর্ণী অর্ণবের চুলগুলো মুঠো করে ধরে টেনে দেয়। রাগে গিজ গিজ করতে করতে বলে, আপনার মুখ দেখতেও ইচ্ছা করে না। অর্ণব নিজের চুলে হাত বোলায়, এইদিকে ওইদিকে দৃষ্টি ঘোরাতে ঘোরাতে বলে, দেখতে ইচ্ছে করে না তাতে বিড়ালের মতো তাকিয়ে থাকো। বাই এনি চান্স যদি দেখতে ইচ্ছে করতো তাহলে কি করতে? তর্ণী অর্ণবের বুকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। বাঁদর ছেলে কথাকারে। প্রিয় মানুষের সবকিছুই যদি প্রিয় না হয় তাহলে সে তোমার কেমন প্রিয় মানুষ হলো? যাকে তুমি ভালোবাসো তার সবটা জেনে বুঝে ভালোবাসতে হবে। ভালোবাসার মধ্যে উঁচু নিচু, কালো ফর্সার, যোগ্য অযোগ্য এমন কোনো ব্যাপার থাকে না। ভালোবাসা পারফেক্ট দেখে হয় না, ভালোবেসে পারফেক্ট বানিয়ে নিতে হয়। যে সমস্ত মেয়েরা বরের যোগ্যতা খুঁজে, অ্যাকচুয়ালি তাদের আমি মেয়ে বলতে পারি না। তারা মেয়ে হয়ে জন্ম নিয়েছে ঠিকই, তবে তাদের পার্মানেন্ট একটা নাম রয়েছে, লোভী। আর লোভ মানুষকে ধ্বংস করে দেয়। শেষের কথাটা তর্ণীর মুখের পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে অর্ণব। তর্ণী তাদের দাঁত চেপে সবটা মন দিয়ে শোনে। চারিপাশে তাকিয়ে সকালের মনোভাব বোঝার চেষ্টা করে। অর্ণবের কথায় সকলের ইমোশন হয়ে গিয়েছে বেশ বুঝতে পারে। মেয়ের সম্পর্কে দারুণ একটা
অসাম্মানীয় উপস্থাপন মেনে নেওয়া যায়? একদমই না। তাই মৃদু হেসে 2 পা এগিয়ে সাবলীল ভাষায় বলে, একদম ঠিক বলেছেন ভাইয়া, তবে একটু ভুল বলেছেন। আপনার থেকে এই ভুলটাই আশা করেছিলাম আমি, তবে ব্যাপার না, আমি ভুলটা ধরিয়ে দিচ্ছি। তুই কথা কস কেন? অর্ণবের কথা শুনতে দে আগে। এখনকার মাইয়ারা এমনই, তারা যে। তর্ণী মনোয়ারাকে থামিয়ে বলে, নানু, ওনার কথায় কোনো যুক্তি নেই। আমার কথা শোনো, মজা পাবে। ইন্টারেস্টিং একটা কাপুরুষের গল্প শোনাবো, ধারণা বদলে যাবে, আই প্রমিস। চোখ দুটো জ্বলে ওঠে অর্ণবের। গোল আলুর মতো বড় বড় নয়নে তাকাই তর্ণীর মুখের পানে। সাহস কত বড় কাপুরুষ বলে! দাঁতের দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। অথই শুকনো ঢোক গেলে আবার এদের মধ্যে একটা যুদ্ধ লেগে যাবে। মেয়েদের সবচেয়ে বড় দুর্বল জায়গা হচ্ছে তার বাবা। প্রতিটা মেয়েই বাবা ভক্ত। বাবার মুখের ওপর কথা বলার সাহস তাদের হয় না, কারণ তারা বাবাকে অসম্ভব ভালোবাসে। আর কোনো মেয়েকে ভালোবাসার আগে তার বাবার কাছে নিজেকে সুপারস্টার প্রমাণ করা জরুরি। বাবারা অলওয়েজ চায় মেয়েকে কোনো ভালো ছেলের হাতে তুলে দিতে, সিগারেটখোর, উগ্র মেজাজবাদী গুন্ডার হাতে নয়। তো একটা গুন্ডা যদি একজন সৎ বাবার মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে, অবশ্যই গুন্ডাটি ভুল করেছে। এটার দায় নিশ্চয়ই মেয়েটি কিংবা তার বাবা নেবে না। বিয়ে করেছে ঠিক আছে, মাথা নিচু করে নিজের ভুল স্বীকার করে, একটুকু বুঝিয়ে কথা বলা যায় না? কিন্তু না, উগ্র বদমেজাজি ছেলেটা তার মেজাজ বজায় রাখতে বাজে বিহেভিয়ার করে ফেলে শ্বশুরের সাথে। তো তখন শ্বশুরের মনে প্রশ্ন জাগবে না, ছেলেটির কি যোগ্যতা আছে? ইট ইজ নর্মাল। মানুষকে আমরা যেরকম সম্মান দেব, তারাও আমাদের ঠিক সেই রকমই সম্মান ফেরত দেবে। এবার মিস্টার অর্ণব ভাইয়া, আপনিই বলুন, মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিতে চাওয়াটা কি কী ধরনের লোভ? অর্ণব দাঁড়িয়ে পড়ে। তর্ণীর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে অথই এর পানে তাকায়। বাসে ফিরবো, চল। আমার প্রশ্নের জবাব দিয়ে যান, কাওয়ার্ডের মতো পালাচ্ছেন কেন? মনোয়ারা, ইভান এবং বিলকিস এর দিকে তাকিয়ে দেখছে শুধু। তাদের মাথা ধরেছে, না তর্ণী এবং অর্ণবের মধ্যে সম্পর্কটা কি, এমন ব্যবহারই বা কেন করছে। অর্ণব কয়েক পা এগিয়ে একদম তর্ণীর মুখোমুখি দাঁড়ায়। শান্ত নয়নে তর্ণীকে পর্যবেক্ষণ করে সাবলীল ভাষায় জবাব দেয়, ছেলেটা বিদেশ যাওয়ার ডেট এগিয়ে আসছিল। ক্যারিয়ার এবং শখের নারী দুটোর মধ্যে কোনোটাও বেশি মূল্যবান দেবে বুঝতে পারছিল না। শখের নারীর সংস্পর্শে অন্য পুরুষের আগমন মেনে নিতে পারত না, তাই সিদ্ধান্ত নিয়েছিল শখের নারীকে বিয়ে করার এবং কিছুদিন একসাথে সংসার করে বিদেশে পাড়ি জমানোর, যাতে ছোট্ট পরিটার মনে অর্ণব ছাড়া অন্য পুরুষের আগমন না ঘটে। তাই জোর করে বিয়ে করেছিলাম এবং নিজের সাথে রাখতে চেয়েছিলাম। পরে তার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইব এই বলেও ঠিক করেছিলাম। ইমোশন প্রকাশ করতে পারি না আমি, গোছিয়ে নিজের অনুভূতির বিবরণ দিতে জানি না। শুধু জানি নিজের জিনিসকে নিজের কাছে আঁকলে রাখতে, এটাই আমার প্রবলেম। বড় বড় পা ফেলে চলে যায় অর্ণব। পেছনে যায় অথই। তর্ণী মাথা নিচু করে ফেলে। তাদের সম্পর্ক গোলক ধাঁধায় আটকে পড়েছে। এক ধাঁধা কখনো সমাধান হবে না, আর অর্ণব তর্ণীও এক হবে না। তার পথ চলা আলাদা। বিলকিস তর্ণীর কাঁধে হাত রাখে, ধীর গলায় শোধায়, ব্যাপার কি বলতো তন্নি? তর্ণী হাসার চেষ্টা করে। আমার বান্ধবীর সাথে সম্পর্ক ছিল, তাই একটু কথা শোনালাম। বক্তব্য শেষ করেই ছোটে নিজের কক্ষপানে আঁখি পানিতে টয় টুম্বুর যখন তখন গড়িয়ে পড়বে। আর্থির বিয়ের ডেট এগিয়ে আসছে। অর্ণব ও বাবার সাথে অফিসে যাওয়া শুরু করেছে। বাবার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে কোম্পানি। ফর্মাল ড্রেস আপে একদম অন্যরকম লাগে অর্ণবকে। আশা বেগম শুধু তাকিয়ে থাকে ছেলের পানে। মাঝে মধ্যে নিজে মনে বলে, মাশাআল্লাহ, আমার হীরের টুকরো ছেলে। দীর্ঘদিন বাদে অর্ণব বায়না ধরেছে মায়ের হাতে খাবে। আশা বেগম ছেলেকে খাইয়ে দিচ্ছে। বিয়ে উপলক্ষে গতকালই আগমন ঘটেছে সুমি বেগমের। আদিল আসেনি, সে বিয়ের একদিন আগে আসবে। সিনথিয়া এসেছে শুধু। নিজ খাওয়ায় মনোযোগী সুমি আচমকা বলে ওঠে, এবার অর্ণবের বিয়েটাও সেরে ফেলতে হবে। থমকে যায় সবাই।
থেমে গিয়েছে ইতিমধ্যেই। দৃষ্টি পড়ে অর্ণবের পানে, অথই বিরক্ত সুরে বলে, খালামণি তুমি জানোই তো দাভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে। ডিভোর্স তো হয়ে গিয়েছে। পানি পান করে গ্লাসখানা শব্দ করে টেবিলে রাখে অর্ণব। আরতি মনে মনে প্রে করে ভাই যেন তার অতিরিক্ত হাইপার না হয়ে যায়। আরতির মনোভাবনা বোধহয় বুঝলো অর্ণব। কঠোর চোখ মুখ হঠাৎ শান্ত হয়ে যায়। মুচকি হেসে বলে, মেয়ে দেখো খালামণি। নড়ে চড়ে বসে সুমি, খুশিতে গদ গদ হয়ে বলে, নিধি তো আছেই, মেয়ে দেখার কি প্রয়োজন? নয়নও আমাকে পছন্দ করে, দুই বোনকে বিয়ে করে ফেলে। কি বলো পাপা? আনোয়ার কেসে ওঠে, ছেলের পানে চোখ পাকিয়ে তাকায়। অথই আরতি হেসে ফেলে। আশা বেগম শেষ রুটির টুকরো অর্ণবের মুখে পুরে দিয়ে বলে, নয়নাকি আনবো, ভারী মিষ্টি মেয়েটা, আমার সংসারে আলো করে ফেলবে। নয়নাকে জিজ্ঞেস করো মাম্মাম। বছর ঘুরতে না ঘুরতে বাচ্চা নিতে হবে এবং বাচ্চার নাম রাখতে হবে ময়না। রাজি থাকলে কালকেই কাজে ডাকো। বলছে আর দাগে যাচ্ছে না। যাও যাও, একটু দুঃখ বলেছিলাম। খালামণি আবার হৃদয়ে ব্যথা দিয়ে দিল। আনোয়ার চোখ মুখ কুচকে বলে, তোমার ছেলে এত বেহায়া কি করে হলো? রোমান্টিক মুভি দেখে। তুমি দেখবে? রাতে তাহলে দুজন একসাথে দেখব। তারপরে তোমার গাল লাল করে দিব আমি। শুধু 3-4টা বউ এনে দিলেই হবে, গাল লাল করতে হবে না। আনোয়ার চলে যায় উঠে। অর্ণব সহ বাকি সবাই হেসে ফেলে। আশা বেগম অর্ণবের কান টেনে দিয়ে বলে, এত দুষ্টু কেন তুই? বউ আসলেই দুষ্টুমি বাদ দিব। যাও, টাকলো উকরে চুল ছুঁয়ে কথা দিলাম।